কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা 2026-এর পরীক্ষার্থীদের জন্য আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে অন্যান্য উৎস থেকে আয়। আয়কর আইন 2023-এর 67 ধারাতে অন্যান্য উৎস থেকে আয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তবে আমি প্রথমে আপনাদেরকে একটু বলি, আয়কর আইন 2023-এ কিন্তু সর্বমোট 60টা উৎস থেকে আয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। চাকরি হতে আয়, তারপর হচ্ছে ভাড়া হতে আয়, তারপর হচ্ছে আপনার ব্যবসা হতে আয়, কৃষি হতে আয়, আর্থিক পরিসম্পদ হতে আয়, মূলধনী পরিসম্পদ হতে আয় এবং সর্বশেষ হচ্ছে অন্যান্য উৎস হতে আয়। তা যখন কোনো একটা আয়কে উপরের 6টা ক্যাটাগরির মধ্যে ফেলানো যাবে না, তখনই কিন্তু সেই আয়টাকে আমরা অন্যান্য উৎস থেকে আয় হিসেবে গণ্য করব। তা আমরা আজকে এই অন্যান্য উৎস থেকে আয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বাট আমি এই আলোচনাতে যাওয়ার পূর্বে আপনাদেরকে একটা অফার দিচ্ছি। সেই অফারটা হচ্ছে যে যারা আপনারা কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা 2026-এ অংশগ্রহণ করবেন, তাদের জন্য বোনাফাইড ট্যাক্স ভ্যাট কনসালটেশন ফার্মের পক্ষ থেকে আমরা একটা স্পেশাল অনলাইন শর্ট কোর্সের আয়োজন করেছি। এই কোর্সের কোর্স ফি হচ্ছে মাত্র 2000 টাকা। এখানে সর্বমোট আমরা 20টা ক্লাস নিব এবং এই 20টা ক্লাস জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত হবে। 20টা ক্লাসের কিন্তু রেকর্ডেরও ব্যবস্থা থাকবে এবং এই কোর্সের সাথে আমাদের 312 পেজের যে স্পেশাল নোটটা আছে, সেই স্পেশাল নোটের সফট কপি আমরা কিন্তু পিডিএফ আকারে আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। তার মানে কোর্সের সাথে আমাদের যে নোট, সেই নোটটা কিন্তু আপনারা সম্পূর্ণরূপে ফ্রিতে পাচ্ছেন, সফট কপিটা। তা আমরা সর্বমোট 100 জনকে এই কোর্সে অংশগ্রহণ করার সুযোগ দিব। 5 জুন থেকে আমাদের এই কোর্সের ক্লাস শুরু হবে এবং 20 মের মধ্যে আপনাদেরকে কিন্তু ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। তাহলে আমি আবারও বলতেছি, দেখেন, মাত্র 2000 টাকার বিনিময়ে আপনারা 20টা স্পেশাল ক্লাস করতে পারতেছেন, 20টা ক্লাসের রেকর্ড পাচ্ছেন, আমাদের স্পেশাল নোটের সফট কপিটা পেয়ে যাচ্ছেন এবং আপনাদেরকে কিন্তু ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে 20 মের মধ্যে। ক্লাস শুরু হবে 5 জুন থেকে। তাহলে আমি আমার আলোচনাতে চলে যাব। আমরা এখন আয়কর আইন 2023-এর 67 ধারা বিস্তারিত আলোচনা করব এবং আমরা দেখব যে 67 ধারাতে টোটাল 8টা পয়েন্ট আছে এবং এই 8টা পয়েন্টের ক্ষেত্রে আপনাদের যে ইনকামটা হবে, সেই ইনকামটাকে কিন্তু আমাদেরকে অন্যান্য উৎস থেকে আয় হিসেবে গণ্য করতে হবে। আমি প্রথম পয়েন্টে চলে যাচ্ছি। দেখেন, কোনো অঙ্কের ক্রেডিট, এখানে যে কথাটা বলা হয়েছে যে করদাতার কাগজপত্রের মধ্যে যদি কোনো অঙ্কের ক্রেডিট পাওয়া যায় এবং সে যদি এটার কোনো স্যাটিসফ্যাক্টরি ব্যাখ্যা না দিতে পারে, তখন কিন্তু উপকর কমিশনার কি করবে? ওই অঙ্কের ক্রেডিটটাকে অন্যান্য উৎস থেকে আয় হিসেবে গণ্য করবে। আমি আর একটু সহজ করে বোঝাচ্ছি, উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। মনে করেন আবু সাইদ সাহেব যখন রিটার্ন জমা দিবে, তখন সেই রিটার্নের মধ্যে তার ব্যাংক বিবরণীতে ক্রেডিটের ঘরে 5 লক্ষ টাকা পাওয়া গেল, কিন্তু আবু সাইদ সাহেব কিন্তু তার রিটার্নের মধ্যে যে আয়ের মধ্যে কিন্তু ওই 5 লাখ টাকার কথা উল্লেখ করেনি। তা পরবর্তীতে উপকর কমিশনার যখন আবু সাইদের যে রিটার্নটা, সেই রিটার্নটাকে অ্যাসেসমেন্ট করলেন, তখন দেখলেন যে এখানে 5 লাখ টাকা অতিরিক্ত তার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে পাওয়া গেছে, যেটার কোনো স্যাটিসফ্যাক্টরি ব্যাখ্যা আবু সাইদের কাছে নাই। তখন উপকর কমিশনার ওই 5 লক্ষ টাকার যে অ্যামাউন্ট, সেটাকে কিন্তু অন্যান্য উৎস থেকে আয় হিসেবে গণ্য করতে পারবেন এবং সেটার উপরে কিন্তু আবু সাইদকে ট্যাক্স দিতে বাধ্য করতে পারবেন। তাহলে সহজ কথা হচ্ছে যে আমার ব্যাংক বিবরণীতে যদি এমন কোনো অ্যামাউন্ট পাওয়া যায় যেটার কোনো স্যাটিসফ্যাক্টরি ব্যাখ্যা আমার কাছে নাই, বা কোন উৎস থেকে আয় হয়েছে সেই জিনিসটা কিন্তু আমি আমার রিটার্নে যদি দেখাতে না পারি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওই অঙ্কের ক্রেডিট বা ওই অ্যামাউন্টটাকে অন্যান্য উৎস থেকে আয় হিসেবে গণ্য করা হবে। এরপরে 2 নম্বর পয়েন্ট আমরা চলে যাব। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে যে অসামঞ্জস্যপূর্ণ পরিসম্পদ অথবা আপনার হচ্ছে লোন ব্যয়। এই অসামঞ্জস্যপূর্ণ পরিসম্পদ, লোন ব্যয়, এই জিনিসটা আমি আপনাদেরকে একটু সহজ করে বোঝাবো। দেখেন, কোনো ব্যক্তির যদি বা কোনো ব্যক্তি করদাতার যদি আপনার পরিসম্পদ বৃদ্ধি পায় এবং তার খরচও বৃদ্ধি পায়, কিন্তু পরিসম্পদ এবং খরচের তুলনায় তার ইনকাম যদি আমরা কম পাই, তখন যত টাকার যে ঘাটতি থাকবে, সেই ঘাটতিটাকে কিন্তু আমাদেরকে অন্যান্য উৎস থেকে আয় হিসেবে গণ্য করতে হবে। মনে করেন রহিম নামের একজন ব্যক্তির 10 লাখ টাকা তার পরিসম্পদ বৃদ্ধি পাইছে এবং
12 লাখ টাকা সে ওই আয় বছরে কি করছে, খরচ করছে। তাহলে 10 লাখ টাকা আর 12 লাখ টাকা কত হলো, 22 লাখ টাকা। কিন্তু ওই আয় বছরে সে ইনকাম হিসেবে দেখাতে পারলো কত টাকা, দেখাতে পারলো হচ্ছে আপনার 20 লাখ টাকা। তাহলে এই যে 2 লাখ টাকার যে ঘাটতি বা 2 লাখ টাকা যে তার পরিসম্পদ বৃদ্ধি এবং খরচের সাথে ইনকামের ঘাটতি দেখা গেল, সেই 2 লক্ষ টাকা কিন্তু তখন কি হবে, সেই 2 লক্ষ টাকা কিন্তু তখন অন্যান্য উৎস থেকে ইনকাম হিসেবে গণ্য করা হবে। এরপরে আসি দেখেন 3 নম্বর পয়েন্ট, লিজ বা ভাড়ার মাধ্যমে প্রাপ্ত স্যালামি বা প্রিমিয়াম। যদি কোনো ব্যক্তি তার কোনো একটা সম্পত্তি লিজ দেয় অথবা ভাড়া দেয়, এটার মাধ্যমে সে যে স্যালামি বা প্রিমিয়াম পাবে সেটাকে কিন্তু অন্যান্য উৎস থেকে আয় হিসেবে গণ্য করা হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি। মাসুদুর রহমান সাহেব তার যে দোকানটা, সেই দোকানটা 70,000 টাকায় আবু সাইদের কাছে ভাড়া দিল, কিন্তু 2.5 লক্ষ টাকা সে এককালীন স্যালামি বা প্রিমিয়াম হিসেবে গ্রহণ করলো। দেখেন দোকান ভাড়া কিন্তু 70,000 টাকাই দিছে, মাসে মাসে সে 70,000 টাকা ভাড়া পাবে, কিন্তু ওই যে এককালীন 2.5 লক্ষ টাকার একটা স্যালামি বা প্রিমিয়াম গ্রহণ করছে, এই যে এককালীন 2.5 লক্ষ টাকার স্যালামি বা প্রিমিয়াম, এটাকে কিন্তু অন্যান্য উৎস থেকে আয় হিসেবে গণ্য করা হবে। এরপরে আমরা 4 নম্বর পয়েন্টে চলে যাব। আমরা আলোচনা করতেছি আয়কর আইন 2023-এর 67 ধারা। এই 67 ধারাতে যে পয়েন্টগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে সহজ করে ব্যাখ্যা করতেছি। আইনটা কিন্তু মোটামুটি দুর্বোধ্য, পড়ে বুঝতে কিন্তু অনেক বেশি কঠিন হবে। আপনারা যদি এই লেকচারটা শোনেন, শোনার পরে যদি তারপরে আপনি আয়কর আইন 2023-এর 67 ধারাটা পড়েন, তখন কিন্তু আপনার কাছে কিন্তু জিনিসটা অনেক বেশি সহজ লাগবে। দেখেন 4 নম্বর যে পয়েন্ট, সেই 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে লোন মওকুফ। আমরা কিন্তু ব্যবসা পরিচালনা করার সময় কিন্তু অনেক সময় কিন্তু লোন নিয়ে থাকি। তা এখন আমি যে লোনটা নিয়েছি বা আমার যে লোনটা আছে, এই লোনটা যদি পরবর্তীতে মওকুফ হয়ে যায়, তা যে বছরে এই লোনটা মওকুফ হবে, সেই বছরে যে অ্যামাউন্টটা মওকুফ হয়েছে সেই অ্যামাউন্টটাকে কিন্তু অন্যান্য উৎস থেকে আয় হিসেবে কিন্তু গণ্য করা যাবে। বুঝতে পারছি কিনা? আচ্ছা, এরপরে আমরা চলে যাব আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে। সেই গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে লটারি বা খেলা থেকে প্রাপ্তি। দেখেন এখন কিন্তু অনলাইনের যুগ এবং অনলাইনে কিন্তু অনেকে গেমস খেলে। তা অনলাইনে যে গেমস খেলি আমরা, তারপর হচ্ছে লটারি, তারপর হচ্ছে আপনার শব্দ কার্ড, ঠিক আছে? তাই এই অনলাইনের মাধ্যমে, অনলাইন গেমিংয়ের মাধ্যমে অথবা লটারির মাধ্যমে যদি কোনো ইনকাম হয়, সেই ইনকামটাকেও কিন্তু আপনি বলতে পারবেন না যে এটা চাকরি থেকে ইনকাম, অথবা আপনি বলতে পারবেন না যে এটা ব্যবসা থেকে ইনকাম, বা আপনি বলতে পারবেন না যে ভাড়া থেকে ইনকাম। তো তখন সেই ইনকামটাকে আমাদেরকে কি করতে হবে, অন্যান্য উৎস থেকে ইনকামের মধ্যে ফেলতে হবে এবং অন্যান্য উৎস থেকে ইনকাম হিসেবে সেটা কিন্তু গণ্য হবে। তারপর আসি আমরা, দেখেন যে ব্যাংক ট্রান্সফার ব্যতীত নগদে যদি মূলধন পরিশোধ করা হয়, এই ব্যাংক ট্রান্সফার ব্যতীত নগদে মূলধন পরিশোধ করা হলে সেই যে টাকাটা, সেই টাকাটাকেও কিন্তু আমাদেরকে কি করতে হবে, অন্যান্য উৎস থেকে ইনকাম হিসেবে গণ্য করতে হবে। আমি এক্ষেত্রে একটা উদাহরণ দিচ্ছি, তাহলে আপনাদের কিন্তু আরো সহজ হবে। মনে করেন আব্দুল নামের একজন ব্যক্তি, সে তার বন্ধুদের সাথে একটা কোম্পানি গঠন করলো। এখন ওই কোম্পানিতে তার 10%-এর শেয়ার আছে। তা আব্দুল কি করলো, আব্দুল তার যে 10%-এর যে শেয়ার, সেই শেয়ারের মূলধন আসে কত টাকা, 10 লক্ষ টাকা। এই 10 লক্ষ টাকা যদি সে ব্যাংক ট্রান্সফার ব্যতীত, তার মানে হচ্ছে ব্যাংকের মাধ্যমে ব্যতীত, সে যদি নগদে ওই মূলধন পরিশোধ দেখায়, তখন কিন্তু ওই 10 লক্ষ টাকাকে কিন্তু অন্যান্য উৎস থেকে আয় হিসেবে গণ্য করা হবে। তাহলে এটা কিন্তু আমাদের মাথার মধ্যে রাখতে হবে যে ব্যাংক ট্রান্সফার ব্যতীত যদি আপনি অন্য কোনোভাবে টাকা পরিশোধ করেন আপনার যে শেয়ার আছে সেই শেয়ারের, তখন কিন্তু সেটাকে কি হবে, সেটাকে কিন্তু আপনার অন্যান্য উৎস থেকে ইনকাম হিসেবে গণ্য করা হবে। আচ্ছা, এরপরে আমরা আয়কর আইন 2023-এর যে 67 ধারা, সেই 67 ধারার আরো একটা গুরুত্বপূর্ণ পয়েন্টের মধ্যে আমরা চলে যাব এবং সেই গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা, সেই পয়েন্টটা হচ্ছে যে ক্রসড চেক অথবা ব্যাংক ট্রান্সফার ব্যতীত যদি 5 লাখ টাকার বেশি আপনি কারোর কাছ থেকে লোন নেন, অথবা আপনাকে কেউ দান করে, অথবা আপনি কারোর কাছ থেকে ধার নেন 5 লাখ টাকার বেশি, এরকম ক্ষেত্রে কিন্তু ওই টাকাটাকে কিন্তু কি করা হবে, ওই টাকাটাকে কিন্তু অন্যান্য উৎস থেকে ইনকাম হিসেবে
ধরা হবে। আমি আবারও বলতেছি, দেখেন, ক্রস চেক অথবা ব্যাংক ট্রান্সফার ব্যতীত একজন ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির কাছ থেকে 5 লাখ টাকার বেশি লোন নেয়, ধার নেয়, অথবা যদি সে দান হিসেবে নেয়, তখন কিন্তু সেই টাকাটাকেও অন্যান্য উৎস থেকে ইনকাম হিসেবে দেখাতে হবে। একটা উদাহরণ দিচ্ছি, মনে করেন আবু সাইদ সাহেব সে কি করলো, ব্যাংক ট্রান্সফার ব্যতীত মাসুদুর রহমানের কাছ থেকে 10 লক্ষ টাকা কি করছে, ধার নিছে। তা এই 10 লক্ষ টাকা কিন্তু তখন কি হবে, অন্যান্য উৎস থেকে ইনকাম হিসেবে দেখাতে হবে এবং সেটার উপরে কিন্তু কি করতে হবে, ইনকাম ট্যাক্স দিতে হবে। আমি আমার আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। সর্বশেষ আমি এখন আলোচনা করব আয়কর আইন 2023-এর 67 ধারার সর্বশেষ পয়েন্টটা। এবং এই সর্বশেষ পয়েন্টটা কি, বাকিতে যদি নির্মাণ সামগ্রী ক্রয় করা হয়, কোনো ব্যক্তি যদি বাকিতে নির্মাণ সামগ্রী ক্রয় করে এবং 2 বছরের মধ্যে যদি সেই নির্মাণ সামগ্রীর যে টাকা সেটা যদি পরিশোধ না করে, তখন কিন্তু পরবর্তী বছরে কিন্তু কি হবে, ওই টাকার অ্যামাউন্টটা কিন্তু অন্যান্য উৎস থেকে আয় হিসেবে গণ্য হবে তার ট্যাক্স ফাইলে, এবং ওইটার উপরেও কিন্তু তাকে কি করতে হবে, ইনকাম ট্যাক্স দিতে হবে। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। মনে করেন যে রহিম নামের একজন ব্যক্তি, সে তার ঘরবাড়ি মেরামত করার জন্য অথবা ঘরবাড়ি নির্মাণ করার জন্য, ঠিক আছে, কি করলো, সে 5 লাখ টাকার নির্মাণ সামগ্রী বাকিতে কিনলো এবং 2 বছর পর্যন্ত সে কি করলো না, বিল পরিশোধ করলো না। তাহলে 2 বছর পার হওয়ার পরে 3য় বছরে কিন্তু ওই 5 লাখ টাকা তার অন্যান্য উৎস থেকে আয় হিসেবে গণ্য হবে। তাহলে দেখেন, আমরা কিন্তু আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করলাম এবং আমাদের টপিকের নামটা ছিল হচ্ছে অন্যান্য উৎস থেকে আয়। আয়কর আইন 2023-এর 67 ধারাটা কিন্তু আমি আপনাদেরকে সুন্দর করে বোঝালাম। এই লেকচারটা শোনার পরে আপনারা যদি 67 ধারাটা পড়েন, তাহলে দেখবেন যে খুব সহজে আপনারা বুঝতে পারতেছেন। তা আমি আজকে আর কোনো কিছু আলোচনা করব না, শেষ করে দিব আমার এই আলোচনা আজকে। এখন শেষ করার পূর্বে আমি আপনাদেরকে আবারও আমাদের বোনাফাইড ট্যাক্স ভ্যাট কনসালটেশনের পক্ষ থেকে যে স্পেশাল অনলাইন কোর্সের আয়োজন করা হবে সেটা সম্পর্কে আবারও একটু বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে 5 জুন থেকে বোনাফাইড ট্যাক্স ভ্যাট কনসালটেশন ফার্ম একটা স্পেশাল অনলাইন কোর্স আয়োজন করতে যাচ্ছে। 5 জুন থেকে ক্লাস শুরু হবে এবং এই কোর্সটা কাদের জন্য, যারা এই 2026 সালে কর আইনজীবী নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য। আমাদের এই কোর্সের কোর্স ফি মাত্র 2000 টাকা। এই 2000 টাকার মধ্যে আপনারা পাচ্ছেন 20টা ক্লাস এবং পাচ্ছেন কি 20টা ক্লাসের রেকর্ড। আরও কি পাচ্ছেন, আমাদের যে 312 পৃষ্ঠার স্পেশাল নোট সহজ ভাষায় তৈরিকৃত, সেই নোটের সফট কপি পিডিএফ আকারে হোয়াটসঅ্যাপে আমরা দিয়ে দিব। এবং আমাদের এই কোর্সে মাত্র 100 জনকে আমরা সুযোগ দিব ক্লাস করার। 20 মের মধ্যে কিন্তু ভর্তি কার্য সম্পন্ন করতে হবে। ক্লাস শুরু হবে 5 জুন থেকে। তাহলে আমি আশা করি ইনশাল্লাহ আপনারা যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তারা এই কোর্সে অংশগ্রহণ করবেন। তাহলে আজকের মতো আমি আর বেশি কথা বলবো না, আমি বিদায় নিতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।